দেখো পলিটিতে পঞ্চায়েত রাজ সিস্টেম আজকে পড়ানো হবে। পঞ্চায়েত রাজ সিস্টেম বা এটাকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাটা কি, কেন, কবে হলো, মানে ভারতের সংবিধানে কি এরকম কোনো ব্যাপার ট্যাপার ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। মানে ছিল বলতে আগে ছিল না, মানে ভারতবর্ষের আমাদের গান্ধীজি প্রথম এই পঞ্চায়েত রাজ সিস্টেমের যে কনসেপ্ট, এটা আনা হয় কোথা থেকে, মানে কার কনসেপ্ট থেকে আনা হয় পঞ্চায়েত রাজ সিস্টেম, কে বলো? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলো এই পঞ্চায়েত রাজ সিস্টেম কনসেপ্টটা কোথা থেকে আসে? মানে কোন দেশ থেকে? না না, কোন দেশ থেকে না। কি গান্ধীজি তো বলছেন? দিয়েছিল প্রথম, প্রথম এর গান্ধীজির, বেশি হ্যাঁ, জানি না, না। পঞ্চায়েত রাজ সিস্টেম ডিপিএসপি তে বলা হয়েছিল, ঠিক আছে। মানে ডিপিএসপি তে বিভিন্ন ধরনের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য যে বিভিন্ন ধরনের বিষয়গুলো বলা হয়েছিল পঞ্চায়েত রাজ সিস্টেম, কিন্তু এই গান্ধীজির চিন্তা ভাবনা থেকে এসেছিল। ওকে। তো পরবর্তীকালে ভারতের সংবিধান সংশোধন করা হয় কত সালে? উনিশশো উনিশশো কত সালে? 1992 সালে। ছিয়াত্তর। না, 1976 না, 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কনস্টিটিউশন মানে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। তবে এই যে পঞ্চায়েত রাজ সিস্টেম, এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু ভারতবর্ষে বহুকাল আগে থেকেই শুরু হয়ে এসছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে আমাদের এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বর্তমানে ইমপ্লিমেন্ট রয়েছে ভারতবর্ষে, এটার একটা ইভলিউশন রয়েছে, একটা বিবর্তন রয়েছে। সেগুলো আমাদের একটু জানতে হবে, কিভাবে আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা হলো, মানে এলো, এবং কোন কমিটি দ্বারা, কার কার দ্বারা এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, এগুলো আমাদের একটু জানতে হবে। যদিও আমাদের স্বাধীন ভারতবর্ষে পঞ্চায়েত রাজ সিস্টেমটা শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকে অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা কাল থেকে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা চালু ছিল। যদিও সেটা পঞ্চায়েত রাজ ব্যবস্থা ছিল না, কিন্তু মানে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, মানে স্থানীয় যে গভর্নমেন্ট, সেই স্থানীয় গভর্নমেন্ট পরিচালনার জন্য কিন্তু ব্রিটিশ সরকার বা ব্রিটিশ শাসনে একটা আহ, তখন তো আর গ্রাম বাংলায় ব্রিটিশ সরকার মানে শাসন পরিচালনা করতো না সেরকম ভাবে। সেটা আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি মানে কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে, তারা শাসন করতো, তাই তো। সেই হিসাবে ব্রিটিশ সরকাররা তখন পৌর শাসন ব্যবস্থা প্রচলন করেছিল, ঠিক আছে। মানে পৌর শাসন ব্যবস্থা এটাও কিন্তু একটা পঞ্চায়েত রাজ সিস্টেমের একটা অঙ্গ। মানে গ্রামে হলে সেটা পঞ্চায়েত, আর শহরে হলো এটা পৌর শাসন, মানে পৌরসভা নির্বাচন, যেটা আমরা এখন বলে থাকি। তাহলে এই পৌরসভা শাসন ব্যবস্থা কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল প্রথম। সেটা হয়েছিল কত সালে, কোথায় হয়েছিল? মাদ্রাজে। এরকম প্রশ্ন আসে, ভারতবর্ষে প্রথম পৌরসভা গঠন হয়েছে কোথায়, হয়েছিল কোথায়? কোথায় সেটা? মাদ্রাজে বা চেন্নাই। আগে নাম ছিল মাদ্রাজ, এখন বর্তমানে চেন্নাই। এটা কত সালে? 1887 সালে মাদ্রাজে প্রথম পৌর মানে পৌরসভা বা পৌরসভা গঠিত হয়, ঠিক আছে। ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ ইন্ডিয়া যদি বলা হয় কোথায়, সেটা হচ্ছে চেন্নাইতে গঠিত হয় বা মাদ্রাজে গঠিত হয়, ঠিক আছে। এর পরবর্তীকালে সনদ আইন হয়েছিল, তখন তোমরা জানো সেই 1793 সালে সনদ আইন। সেই সনদ আইনের পরে আর কি, সনদ আইনের দ্বারা আর কি, তারপরে মানে এই যে আমাদের এই কলকাতা যে তিনটে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, মাদ্রাজ এবং হচ্ছে তোমার আর কি, কলকাতা, মাদ্রাজ আর চেন্নাই, তাই তো। বোম্বে। বোম্বে, বোম্বে, হ্যাঁ। কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে, এই তিনটে যে প্রধান ব্রিটিশদের মানে বাণিজ্যের স্থান ছিল, সেই তিনটে বাণিজ্যিক স্থানকে প্রথম এই মানে পৌর শাসন ব্যবস্থা আন্ডারে গড়ে তোলা হয় বা প্রতিষ্ঠা করা হয়, পৌর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। ওকে। তাহলে এখান থেকে আমরা কতটুকু জানলাম? তিনটে বিষয় জানলাম। একটা কি, একটা হচ্ছে পঞ্চায়েত, সরি পঞ্চায়েত না, ভারতবর্ষে প্রথম পৌর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কোথায়? চেন্নাইতে। মাদ্রাজে। মাদ্রাজে। কত সালে? 1887। 1600, 1800 না, 1687 সালে। এর পরবর্তীকালে 1793 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে বা সনদ আইনের মাধ্যমে পরবর্তী যে তিনটে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, এই তিনটে জায়গাতে এই পৌর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়।
ক্লিয়ার হয়েছে? এবারে এগুলো গেল ব্রিটিশ শাসন ব্যবস্থার কর্মকাণ্ড, পঞ্চায়েত রাজ রিলেটেড বিভিন্ন ধরনের আর্টিকেল। এবার ভারতবর্ষ স্বাধীন হলো। ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের মানুষের জন্য কিছু মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হলো সংবিধান দ্বারা, এবং কিছু ডিপিএসপি গঠন করা হলো, অর্থাৎ মানে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কয়েকটা আর্টিকেলে দেয়া হলো, যেখানে গান্ধীজি প্রবর্তিত মানে সেই সমস্ত মানে ডিপিএসপিতে কি হয়েছে বেশিরভাগ যে কনসেপ্ট সেগুলো গান্ধীজি মানে গান্ধীজির প্রতিষ্ঠিত আর কি কনসেপ্ট। যেমন ওই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলো, কত নম্বর আর্টিকেলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? 40 নম্বর। 40 নম্বর আর্টিকেলে, অর্থাৎ এই 40 নম্বর আর্টিকেলটা কার মধ্যে পড়ছে? ডিপিএসপি এর মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে ডিপিএসপি তে, অর্থাৎ ডিপিএসপি মানে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতিতে বলা হয়েছিল যে ভারতবর্ষের জনগণের কল্যাণের জন্য পঞ্চায়েত রাজ ব্যবস্থা অর্থাৎ স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা গঠন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষের প্রথম এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূচনা করা হয় কোথায়? ওই ডিপিএসপি তে। ওকে, এগুলো কিন্তু পয়েন্ট আউট করো, এগুলো প্রত্যেকটা লিখো। এর পরবর্তীকালে আমাদের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার এটার ইভলিউশন হয় কিসের মাধ্যমে? প্রথমত এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা ইমপ্লিমেন্টের জন্য একটা কমিটি গঠন হয়, যার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। কি বললাম? বলবন্ত রায় মেহতা কমিটি। তোমরা একটু হেডিং করে নাও, হালকা করে লেখো বলবন্ত রায় মেহতা কমিটি। In January 1957, the government of India appointed a committee to examine the working of the community development program. ওকে, তাহলে কি হলো? এখানে কি বলছে? জানুয়ারি মাসে 1957 সালে জানুয়ারি মাসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কমিটি অ্যাপয়েন্ট করে। সেই কমিটি অ্যাপয়েন্ট করে কি জন্য? এক্সামিন করার জন্য। কি করার জন্য? এই যে সিডিপি মানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য 1952 সালে এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য কি হয়? একটা কমিটি গঠন করে। ঠিক আছে, এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস সাজেস্টেড করে, এবং চেয়ারম্যান হয় এই কমিটির চেয়ারম্যান করা হয় কাকে? একজন মানে ওই বলবন্ত মেহতাকে কমিটির চেয়ারম্যান করা হয়। ঠিক আছে, এবং এই কমিটির মানে বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা হয় এবং চেয়ারম্যান ছিলেন বলবন্ত রায়। এবং সেই মানে বলবন্ত রায় মেহতা যিনি আর কি এই কমিটির প্রধান ছিলেন, তিনি একটা রিপোর্ট দেন এবং এই রিপোর্টটা সাবমিট করা 1957 সালে। ঠিক আছে, এবং এটা কি রিলেটেড কমিটি? এটা পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য, অর্থাৎ ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ইমপ্লিমেন্টেশনের জন্য গঠিত একটা কমিটি, যার হেড ছিলেন কে? বলবন্ত রায় মেহতা। এবং যেহেতু এই কমিটি প্রধান উদ্দেশ্য ছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা ইমপ্লিমেন্ট করা ভারতবর্ষে, সেই কারণে এই কমিটিকে অন্য নামে আমরা চিনি, সেটা পঞ্চায়েত রাজ কমিটি হিসাবে আমরা চিনি। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। দিস কমিটি, হ্যাঁ 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 দিস কমিটি রেকর্ড হচ্ছে। ইউজুয়ালি হ্যাঁ নোন অ্যাজ পঞ্চায়েত রাজ সিস্টেম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এবং এই বলবন্ত রায় মেহতা কি করলো? যে কমিটি সাবমিট করলো, এবং সেই সাবমিট করার পরে সে মানে কতগুলো মানে কি বেশ বলা হয় রিপোর্ট, সেই রিপোর্টে কিছু রেকমেন্ডেশন করা হয়, মানে যেগুলো বলা হয় কি কি বলা হয়, কি কি জিনিস বলা হয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তনের জন্য। এখানে তিনি বলেন সেই রেকমেন্ডেশন গুলো আমাদের করতে হবে, অর্থাৎ এই কমিটির, অর্থাৎ বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশন গুলো আমাদের ভালোভাবে করতে হবে। ফার্স্টলি কি আছে? প্রথমে এখানে বলা হয় যে এস্টাবলিশমেন্ট অফ এ 3-টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে প্রথম রিপোর্টের প্রথম পাতায় বলা হয় যে 3টে স্তরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা গঠন করা হবে। প্রথমত কি? গ্রাম পঞ্চায়েত অ্যাট ভিলেজ লেভেল, অর্থাৎ ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে। অ্যান্ড পঞ্চায়েত সমিতি অ্যাট ব্লক লেভেল, অর্থাৎ ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি গঠন করা হবে। অ্যান্ড জেলা পরিষদ অ্যাট দি ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ গঠন করা হবে। This tier should be originally linked through a device of a
ডাইরেক্ট ইলেকশন। অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ এই যে তিনটে টায়ার অর্থাৎ 3 টায়ার সিস্টেম ভারতবর্ষে এস্টাবলিশড হবে এবং এটা পুরোপুরি সম্পূর্ণ হবে কিভাবে? ইলেকশন, জেনারেল ইলেকশনের মাধ্যমে। ডাইরেক্ট ইলেকশন হবে সাধারণ এবং ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে এই সমস্ত এই 3 টায়ার সিস্টেম প্রতিষ্ঠা হবে ভারতবর্ষে। ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস। নেক্সট পয়েন্ট কি বলছে? বলছে the village panchayat should be constituted with directly elected representative, whereas the panchayat samiti and jila parishad should be constituted with the indirect election member, elected member. মানে কি বলছে? এখানে বলছে যে ভিলেজ পঞ্চায়েত শুড বি কনস্টিটিউটেড উইথ ডাইরেক্ট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এই যে পঞ্চায়েত নির্বাচন হবে, পঞ্চায়েত গঠিত হবে পুরোপুরি ইলেকশনের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট জনগণ ভোট দেবে, জনগণের ভোটের মাধ্যমে এটা হচ্ছে মানে এটা হচ্ছে গঠিত হবে পঞ্চায়েত রাজ মানে ভিলেজ লেভেলে। এবং যেখানে পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ শুড বি কনস্টিটিউট, এই পঞ্চায়েত সমিতি তার উপরে যেটা আছে পঞ্চায়েত সমিতি এবং হচ্ছে জেলা পরিষদ, এটা হবে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। ঠিক আছে, একটা প্রত্যক্ষ আর একটা অপ্রত্যক্ষ ইলেকশনের মাধ্যমে এটা গঠিত হবে। 3 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন? বলবন্ত রায় মেহতা কি বলছে? যে অল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস শুড বি ইনস্টার্টেড টু দেয়ার বডিজ। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ওই অল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি মানে সমস্ত ধরনের প্ল্যানিং এবং অ্যাক্টিভিটি কিসের মাধ্যমে হবে? একটা বডির মাধ্যমে হবে, কোন একটা বডি গঠিত হবে, ঠিক আছে, তার মাধ্যমে সেটা সম্পূর্ণ হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে? দি পঞ্চায়েত সমিতি শুড বি এক্সটিভলি বডি whereas জেলা পরিষদ executive body whereas জেলা পরিষদ should be the advisory and coordinating and supervisor body. মানে কিছু কিছু বলা হয় যে কে কে কোন পদে থাকবে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। নেক্সট বলছে ডিস্ট্রিক্ট কালেক্টর শুড বি দি চেয়ারম্যান অফ দি জেলা পরিষদ। মানে এবার ইনি আবার মানে বিভিন্ন পদে কারা কারা থাকবে সেটা আবার উল্লেখ করে দিয়ে, এবং জেলা পরিষদে কে থাকবে? জেলা পরিষদের চেয়ারম্যান হবেন ডিস্ট্রিক্ট কালেক্টর। এরকম কিছু কিছু রেকমেন্ডেশন ছিল, এগুলো একটু করতে হবে, অত সব কিছু করতে হবে না, জাস্ট একটা পয়েন্ট মনে রাখলেই হবে, এটাই পয়েন্ট পরীক্ষায় আসে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রশ্ন হবে যে 3 টায়ার সিস্টেম চালু হয় কোন কমিটির মাধ্যমে। ব্যাস, এই যে এত গল্প বললাম, এত রেকমেন্ডেশন রয়েছে, এগুলো অত না করলে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য, একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এইগুলো বললাম। পরীক্ষায় এটাই আসবে যে কোন কমিটির মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন হয়, উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি। এবং কতগুলো টায়ারের কথা বলা হয়? 3 টায়ার সিস্টেমের কথা বলা হয়, সেটা পঞ্চায়েত, গ্রাম, ভিলেজ লেভেলে পঞ্চায়েত, ব্লকে পঞ্চায়েত সমিতি অ্যান্ড হচ্ছে জেলাতে জেলা পরিষদ। ব্যাস, ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো নেক্সট আমরা এবার এই যে পঞ্চায়েত রাজ সিস্টেম ভারতবর্ষে প্রথম এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠা হয় কোথায়? রাজস্থানে। এটা একটু রাজস্থানের নাগর জেলায়। হ্যাঁ, রাজস্থান ওয়াজ দি ফার্স্ট স্টেট এস্টাবলিশড দি পঞ্চায়েত রাজ সিস্টেম, প্রথম এই রাজস্থানে শুরু হয়। দিস স্কিম ওয়াজ ইনঅ্যাগুরেটেড বাই দি প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টারের দ্বারা এই স্কিমটা মানে এই পঞ্চায়েত রাজ সিস্টেম চালু করা হয় অক্টোবর 2রা অক্টোবর 1959 সালে। কোথায়? নাগর ডিস্ট্রিক্ট ইন রাজস্থান, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে এটা প্রথম চালু হয়। ওয়াজ ফলোড বাই দি অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ রাজস্থানের পরে যে রাজ্যে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় সেটা হচ্ছে কি? অন্ধ্রপ্রদেশ। ওকে, কত সালে? ওই 1959 সালে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে অন্যান্য রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন হয়, অর্থাৎ চালু হয়ে যায়। ওকে, আচ্ছা, Rajasthan adopted the 3-tier system where the Tamil Nadu adopted the 2-tier system। অর্থাৎ দেখো এবার তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চালু হয়ে গেল
তো রাজস্থানে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় সেটা কেমন, সেটা 3 টায়ার সিস্টেম। কিন্তু পরবর্তীকালে তামিলনাড়ুতে অ্যাডপ্টেড হয় পঞ্চায়েত রাজ সিস্টেম, যেটা কিনা 2 টায়ার সিস্টেম, অর্থাৎ দ্বিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা তামিলনাড়ুতে চালু হয়ে যায়। and West Bengal on the other hand adopted the 4 tier system, অর্থাৎ ভারতবর্ষে পশ্চিমবঙ্গেও কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়ে যায়। সেটা কেমন, সেটা হচ্ছে 4 টায়ার সিস্টেম। ওকে, further in the Rajasthan Andhra Pradesh pattern, Panchayat Samiti was powerful as the block was unit of planning and development, while the Maharashtra Gujarat pattern, আচ্ছা বিভিন্ন রাজ্যের মানে বিভিন্ন স্তরকে তাদের পাওয়ারে রাখা হয়েছে। যেমন হচ্ছে ওই রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশে কি পঞ্চায়েত সমিতিকে মানে পাওয়ারফুল ক্ষমতা বেশি দেওয়া হয়েছে অন্যান্য স্টেজের তুলনায়। এগুলো বলা হয়েছে, এগুলোর দরকার নেই, ঠিক আছে। এর পরবর্তীকালে পঞ্চায়েত, তোমরা লিখছো তো, আমি আর আলাদা করে আর লেখাবো না, মানে আমি যেমন বলছি মানে সেই ইনফরমেশন গুলো আশা করি তোমরা পয়েন্ট আউট করে নেবে। স্যার ওয়েস্ট বেঙ্গলে 4 টায়ার সিস্টেম বললেন, এটা কি কি? না এটাও লিখো না, এগুলো মানে এগুলো হয়তো লিখছো কিন্তু এরকম নয় যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মানে প্রথম পর্যায়ে এগুলো ছিল আর কি, ঠিক আছে। যে তামিলনাড়ুতে প্রথম পর্যায়ে ওই 2 টায়ার সিস্টেম ছিল, এবং রাজস্থানে 3 টায়ার সিস্টেম ছিল, এবং পশ্চিমবঙ্গে 4 টায়ার সিস্টেম ছিল। এগুলো প্রথম পর্যায়ে মানে ইভলিউশন যেহেতু হচ্ছে না, সেইগুলো মানে কিভাবে ইভলিউশন হলো সেগুলো একটু ডিসকাস মানে একদম মানে কি বলবো কংক্রিট নলেজ দেওয়ার জন্য এগুলো বলা আর কি। এখান থেকে কি লিখবে, এই বলবন্ত রায় মেহতা কমিটি থেকে এগুলো তো লিখলে, এখান থেকে আর কি লিখবে যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কবে চালু হয়, কোথায় হয়, মানে রাজস্থান হয় কত সালে, 1959 সালে, কোন ডিস্ট্রিক্টে, নাগর ডিস্ট্রিক্টে, এগুলো একটু করতে হবে, এবং কবে, 2রা অক্টোবর 1959 সালে। এর পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কত সালে, ওই ঠিক সেরকম প্রসেসে 1959 সালে, এটা একটু লিখে নাও। আর কি হয়, এর পরবর্তীকালে লিখে নাও যে আস্তে আস্তে অন্যান্য রাজ্যেও পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়। যদিও প্রাথমিক পর্যায়ে ভারতবর্ষের তামিলনাড়ুতে 2 টায়ার সিস্টেম ছিল, এবং পশ্চিমবঙ্গে 4 টায়ার সিস্টেম চালু ছিল, কিন্তু রাজস্থানে 3 টায়ার সিস্টেম চালু ছিল প্রথম পর্যায়ে। এই পার্টটা একটু লিখে নাও। স্যার পঞ্চায়েত রাজ শেষ? ও ভাই, পঞ্চায়েত রাজ শেষ হলো কোথায়, সবই তো শুরু হলো, কমিটি তো একটা হলো। আর কত লিখতে হবে? এটা আমি কি আর এমসিকিউ লেখাচ্ছি ভাই, লিখে নাও। এই আমি পুরো ডিটেলস পড়াচ্ছি, মানে সেগুলো মানে এগুলো হ্যাঁ আমি ডিটেলস তো লিখেছি। ঠিক আছে, এটা পঞ্চায়েত, এটা হচ্ছে এই সিস্টেমটা শেষ হয়ে গেল, মানে এই বলবন্ত রায় কমিটি শেষ। এবার চলো অশোক মেহতা কমিটি। এর পরবর্তীকালে অশোক মেহতা কমিটি গঠিত হয় কত সালে, 1977 সালে, ঠিক আছে। চলো হেডিং করো অশোক মেহতা কমিটি। ওকে, দেখো অশোক মেহতা কমিটি 1977 সালে ডিসেম্বর মাসে গঠিত হয়। কখন গঠিত হয়, যখন জনতা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড হয়, এবং সেই সেই সময় আর কি পঞ্চায়েত রাজ ব্যবস্থা এই যে নতুনভাবে গঠনের জন্য একটা কমিটি গঠন করা হয় 1977 সালে, যেটা অশোক মেহতা কমিটি নামে পরিচিত, ঠিক আছে। ঠিক সেম প্রসেসে অন্যান্য কমিটির মতো এই কমিটিও রিপোর্ট সাবমিট করে, এবং যার চেয়ারম্যান ছিলেন অশোক মেহতা, এবং এই কমিটির কি কি রেকমেন্ডেশন ছিল সেগুলো একটু করতে হবে, খুব একটা বেশি করতে হবে না, এখান থেকে একটা পয়েন্ট লিখবে, অনেক রেকমেন্ডেশন ছিল, সব করতে হবে না। ওকে, তো এখানে কি বলা হয়েছিল এই অশোক মেহতা কমিটিতে, এখানে বলে দি 3 টায়ার সিস্টেম অফ পঞ্চায়েত রাজ শুড বি রিপ্লেসড বাই দি 2 টায়ার সিস্টেম, that is জেলা পরিষদ at district level, and below it the mandal panchayat constitute of a group village লেভেলে, যেখানে পপুলেশন থাকে 15,000 থেকে 20,000। তো এটা একটু লিখে নাও যে অশোক মেহতা কমিটিতে বলা হয় যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা গঠন হবে 2 টায়ার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ দ্বিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গঠনের কথা বলা হয়
এখানে অশোক মেহতা কমিটিতে। ওকে, তাহলে এখান থেকে একটা পয়েন্ট লিখে নাও। আচ্ছা, আর কি দেব এখান থেকে? এখানে অতটা, আচ্ছা আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু লিখে নেবে। এখানে কি লিখবে সেটা দেখো। এখানে সিট, মানে এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, মানে স্পেশালি এসসি এবং এসটি শুড বি, বলছে দি সিট ফর এসসি এন্ড এসটি শুড বি রিজার্ভ অন দি বেসিস অফ দেয়ার পপুলেশন। মানে এখানে বলা হয় যে পঞ্চায়েতে এসসি এবং এসটি এসটি মানে কতজন মেম্বার পার্টিসিপেট করবে সেটা ডিপেন্ড করবে তাদের পপুলেশনের উপর ডিপেন্ড করবে। ওকে, তো সেটা বলছে যে সিট অফ ফর এসসি অ্যান্ড এসটি, কতগুলো এসসি এবং এসটি দের সিট হবে, ডিপেন্ড অন দি বেসিস অফ দেয়ার পপুলেশন। ওকে, ঠিক আছে। ওকে, এবার লেখো সিংভি কমিটি, এল এম সিংভি কমিটি, এল এম সিংভি কমিটি, এল এম সিংভি কমিটি। দেখো এটাও একটা মানে এটা একটা কমিটি, পঞ্চায়েত রাজ রিলেটেড একটা কমিটি, যেটা গঠন করেন রাজীব গান্ধী। কত সালে? 1986 সালে। লিখে নাও, 1986 সালে রাজীব গান্ধী গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন এই এল এম সিংভি কমিটি ফর রিভাইটালাইজেশন অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট আন্ডার দি চেয়ারম্যান অফ এল এম সিংভি সিং। ঠিক আছে, অর্থাৎ রাজীব স্যার গান্ধী কত সালে বললেন? 1986 সালে রাজীব গান্ধী কি করলো, একটা কমিটি গঠন করলো, যেটা হচ্ছে স্পেশালি পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুনর্মূল্যায়নের জন্য বা নতুন করে গঠনের জন্য, এবং যার চেয়ারম্যান করলেন এল ভি সিংভিকে, যেটা এল ভি এম সিংভি নামে পরিচিত, কমিটি নামে পরিচিত। এবং এই কমিটি একটা গুরুত্বপূর্ণ অনেক কিছু রেকমেন্ডেশন করেন। তো যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা ন্যায় পঞ্চায়েত, এই ন্যায় পঞ্চায়েত গঠনের কথা এই এল এম সিংভি কমিটি উল্লেখ করেন। চলো লিখে নাও, ফার্স্ট রেকমেন্ডেশন লিখো, এই কমিটি ন্যায় পঞ্চায়েত গঠনের কথা উল্লেখ করেন। অ্যান্ড এবং এই কমিটি আরেকটা গঠন, একটা গ্রাম সভা, অর্থাৎ মানে ভিলেজ লেভেলে গ্রাম সভা গঠনের কথা উল্লেখ করেন। এই কমিটি লিখে নাও, ভিলেজ লেভেলে গ্রাম সভা গঠনের কথা উল্লেখ করেন এই কমিটি। ওকে, আচ্ছা, এবার একটু লিখে নাও, আশা করি লিখে নিয়েছো যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, এটা একটু লিখে নেবে। 40 নম্বর আর্টিকেলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা গঠন কথা বলা হয়েছে। এবার চলো লিখে নাও 73তম সংবিধান সংশোধন 1992। 243-এর এ থেকে ওটা কি?
হ্যাঁ 243 এর থেকে, হ্যাঁ এটা হচ্ছে কি বলতো, ওই যে বললাম 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তখন কিন্তু এটা ছিল না যে এই যে সংবিধানের এই উল্লেখ করা হয় পঞ্চায়েত রাজ সিস্টেম, এটা 243 আর্টিকেল 243 এর থেকে 243 এর ও পর্যন্ত আর্টিকেলে উল্লেখ করা হয় যে এটা পঞ্চায়েত রাজ ব্যবস্থার আর্টিকেল। ঠিক আছে, লিখে নাও। মানে এখানে কি করা হয়, এই যে মানে অ্যাকচুয়ালি কি বলতো, ওই যে 40 নম্বর আর্টিকেল, এটা হচ্ছে ডিপিএসপির মধ্যে বলা হয়। পরবর্তীকালে সংবিধান সংশোধন করা হয় কত সালে? 1992 সালে। কততম সংবিধান সংশোধন? 73তম সংবিধান সংশোধন। যেমন আমরা সেই মনে আছে, সেই আমাদের শিক্ষা কত নম্বর আর্টিকেলে ছিল? 45 45। 45। তারপরে কি করা হলো, ওইটা মানে ভারতের ওই যে শিক্ষার অধিকারটাকে কি করা হলো, মৌলিক অধিকারে নিয়ে চলে আসা হলো। কততে রাখা হলো, কত নম্বর আর্টিকেলে রাখা হলো বলো? 21 এ 21 এ। ইয়েস, 21 এতে। ঠিক সেম প্রসেস ভাবে বলছে দিস অ্যাক্ট, মানে এই 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, দিস অ্যাক্ট হ্যাজ অ্যাডেড এ নিউ পার্ট, একটা নতুন পার্টে অ্যাড করা হয়। সেই পার্টটার নাম কি? 19 না, 9 নম্বর পার্ট। কোথায়? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে একটা নতুন পার্ট অ্যাড করা হয়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। লিখে নাও, ভালো করে লিখে নাও, লেখো 1973 সালে, সরি 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে একটা নতুন পার্ট অন্তর্ভুক্ত করা হয়। সেটা লেখো, পার্ট হলো নবম পার্ট, পার্ট 9। দিস পার্ট এনটাইটেল, এই পার্টটার টাইটেল কি? পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট, অর্থাৎ পঞ্চায়েত রাজ। এই পার্টের মধ্যে আর্টিকেল কত থেকে কত কত বলা হয়, লেখো আর্টিকেল, লেখো 243 থেকে 243 ও। ওকে, আচ্ছা এবার দেখো, এটা তো পার্টে অন্তর্ভুক্ত করা হলো। ঠিক সেম ভাবে একটা শিডিউল, আমরা তো জানি শিডিউল আছে, কতগুলো শিডিউল আছে আমাদের ভারতের সংবিধানে? 12টা 12টা শিডিউল রয়েছে। তো এই 12টা শিডিউলের মধ্যে এই 11 নম্বর শিডিউলে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, লিখে নাও, এ নিউ শিডিউল অলসো অ্যাডেড, লেখো শিডিউল 11 সমান দিয়ে লেখো পঞ্চায়েত রাজ সিস্টেম, এবং শিডিউল 12 লিখে নাও মিউনিসিপ্যালিটি 12 শিডিউল লেখো মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এই সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হলো, ভারতের দুটো নতুন শিডিউল অন্তর্ভুক্ত করা হলো, একটা 11 আর একটা 12। 11তে কি করা হলো, 11 নম্বর শিডিউলে উল্লেখ করা হলো পঞ্চায়েত রাজ সিস্টেম, এবং 12 নম্বর শিডিউলে উল্লেখ করা হলো মিউনিসিপ্যালিটি ব্যবস্থা। হয়েছে? হয়েছে, ক্লিয়ার হয়েছে? চলো, আজকে এই পর্যন্ত পঞ্চায়েত রাজ ব্যবস্থা কমপ্লিট করে দিয়েছি। এই পর্যন্ত আমি রেকর্ডিংটা অফ করছি।